প্রিয় শিক্ষার্থীরা, আজকের শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী দ্বাদশ, বিষয় কৃষি শিক্ষা। পাঠ শিরোনাম: তৃতীয় অধ্যায় বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, চতুর্থ পরিচ্ছেদ রেশম চাষ, যাকে ইংরেজিতে বলা হয় সেরিকালচার। তো এটা আমাদের দ্বাদশ শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাসভুক্ত আলোচনা। শিক্ষণফল: আজকের পাঠ আলোচনার মাধ্যমে তোমরা যা জানতে পারবে: 1. রেশম পোকার জীবনচক্র সম্পর্কে জানতে পারবে। 2. রেশম চাষের ধাপ সম্পর্কে জানতে পারবে। 3. রেশমের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। আলোচনা শুরু করা যাক। প্রথমেই দেখে নিই রেশম চাষ কাকে বলে। যে পদ্ধতিতে রেশম সুতা উৎপাদনের উদ্দেশ্যে রেশম পোকার খাদ্যের জন্য তুঁত গাছ চাষ করে এবং লার্ভা পালন করে তাদের সৃষ্ট গুটি থেকে সুতা আহরণ করা হয় তাকে রেশম চাষ বা সেরিকালচার বলে। অন্য কথায়, রেশম পোকা প্রতিপালনের মাধ্যমে বাণিজ্যিকভাবে প্রাকৃতিক রেশম উৎপাদনকে রেশম চাষ বলে। সেরিকালচার শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ সেরিও থেকে, যার অর্থ সিল্ক বা রেশম। অর্থাৎ সেরিকালচার একটি ইংরেজি শব্দ, রেশম চাষের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেরিকালচার। এই সেরিকালচার শব্দটি এসছে ল্যাটিন শব্দ সেরিও থেকে। সেরিওর ইংরেজি অর্থ হচ্ছে সিল্ক, আর বাংলায় বলা হয় রেশম। রেশম পোকার বৈজ্ঞানিক নাম বম্বিক্স মোরি। পৃথিবীর মোট উৎপাদিত রেশমের শতকরা 95% হচ্ছে তুঁত রেশম। অর্থাৎ তুঁত একটি উদ্ভিদ। এই তুঁত গাছের পাতা খেয়ে রেশম পোকা এক ধরনের তরল দেহ থেকে নিঃসৃত করে, যেটা বাতাসের সংস্পর্শে এসে শক্ত হয়ে রেশম সুতা উৎপাদন করে। তো পৃথিবীর মোট উৎপাদিত রেশমের শতকরা 95% হচ্ছে তুঁত রেশম। রেশম হচ্ছে রেশম পোকার রেশম গ্রন্থি নিঃসৃত উজ্জ্বল তন্তু বিশেষ, তন্তু মানে আঁশ, যার ভিতরের মজ্জায় শতকরা 75 থেকে 80% ফাইব্রন এবং বাইরের খোলে বা বাইরের আবরণে শতকরা 20 থেকে 25% সেরিসিন থাকে। একটু খেয়াল করো, রেশম যেটা রেশম সুতা বলছি, সেই রেশমটা কি? রেশম পোকার রেশম গ্রন্থি নিঃসৃত উজ্জ্বল তন্তু, যার ভিতরের দিকে, ভিতরের মজ্জায় শতকরা 75 থেকে 80% ফাইব্রন এবং বাইরের আবরণে শতকরা 20 থেকে 25% সেরিসিন আছে। রেশম তরল হিসাবে নিঃসৃত হয়ে বাতাসের সংস্পর্শে এসে কঠিন আকার ধারণ করে, তখনই সুতাটা তৈরি হয়। আসলে রেশম পোকার জীবনচক্র অন্যান্য পোকার মতো রেশম পোকা তার জীবনচক্রে 4টি পর্যায়ে পার করে। এই 4টি পর্যায় কি আমরা একটু দেখে নিই। 1. ডিম। 2. লার্ভা বা পলু। রেশম পোকার লার্ভাকে বা রেশম পোকার ডিম থেকে উৎপাদিত যে ছোট বাচ্চা তাকে পলুও বলা হয়। 3. পিউপা বা পুত্তলি বা কোকুন, যাই বলি না কেন, আরো নাম আছে, আমরা এখানে 3টা নাম উপস্থাপন করছি। 4. পূর্ণবয়স্ক মথ। অর্থাৎ রেশম পোকার জীবনচক্র 4টি পর্যায়ে সম্পাদিত হয়, আমরা দেখলাম। রেশম পোকার জীবনচক্র সম্পন্ন হতে প্রায় 42 থেকে 55 দিন সময় লাগে। যে ডিম থেকে পূর্ণবয়স্ক হতে এদের সময় লাগে 42 থেকে 55 দিন। অর্থাৎ রেশম পোকা 42 থেকে 55 দিনের মধ্যে তার জীবনচক্র সম্পন্ন করে। এর মধ্যে ডিম থেকে লার্ভা জন্ম নিতে 9 থেকে 11 দিন, লার্ভা থেকে পুত্তলি বা কোকুনে পরিণত হতে 20 থেকে 25 দিন এবং কোকুন থেকে পূর্ণবয়স্ক মথে পরিণত হতে 9 থেকে 14 দিন সময় লাগে। একটু খেয়াল করে দেখো, প্রশ্ন তো হবেই
ডিম থেকে লার্ভা জন্ম নিতে রেশম পোকার কতদিন সময় নেয়? 9 থেকে 11 দিন। লার্ভা থেকে পুত্তলি বা কোকুনে পরিণত হতে কতদিন সময় নেয়? 20 থেকে 25 দিন। কোকুন থেকে পূর্ণবয়স্ক মথে পরিণত হতে কতদিন সময় নেয়? 9 থেকে 14 দিন। আর জীবনচক্র সম্পন্ন হতে সময় লাগে 42 থেকে 55 দিন। আশা করি এগুলো বহু নির্বাচনী প্রশ্নের যে 4টা ধাপ আছে ক খ গ ঘ, সেখান থেকে সঠিক ইনফরমেশন গুলো আমরা তুলে নিতে পারবো। এবার আমরা চিত্রের মাধ্যমে রেশম পোকার জীবনচক্র দেখার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ দুইটি চিত্র ডানে এবং বামে উপস্থাপন করা আছে। প্রথমে বাম দিকের চিত্রটা একটু লক্ষ্য করি। আমরা বলেছি রেশম পোকা তার জীবনচক্রে 4টা ধাপ পার করে। এখানে ইংরেজিতে উল্লেখ আছে, আমি বাংলায় উপস্থাপন করছি। পূর্ণবয়স্ক স্ত্রী রেশম পোকাগুলো প্রথমত ডিম দেয়। আমরা বাম দিকের চিত্রে দেখতে পাচ্ছি ডিম। সেই ডিমগুলো একটা নির্দিষ্ট সময় পরে, আমরা উল্লেখ করেছি, তারা ডিম ফুটে লার্ভা বের হয়ে আসে। লার্ভা আবার নির্দিষ্ট সময় পরে পিউপা পরিণত হয়। পিউপা বা পুত্তলি বা কোকুন বলেছি, পিউপায় পরিণত হয়। পিউপা আবার নির্দিষ্ট সময় পরে পূর্ণবয়স্ক হয়। এই পূর্ণবয়স্ক পোকা আবার স্ত্রী পোকা আবার ডিম দেয়। এভাবে তার জীবনচক্র চলতে থাকে। কিন্তু একটা পোকা তার জীবনচক্র সম্পাদন করার পরে খুব অল্প দিনই বেঁচে থাকে। ডান দিকের চিত্রটা দেখি। এটা মূলত রেশম চাষের সাথে সম্পর্কিত কিছু বিষয় এখানে উল্লেখ করব। যেমন এখানেও 4টা ধাপই আছে মূলত। তোমরা একটু খেয়াল করে দেখো, ধাপের মধ্যে লার্ভায় আছে 5টা পর্যায়ে, এখানে 5টা দশা বা পর্যায় এখানে উল্লেখ করা হয়েছে। একটু ব্যাখ্যা করছি। প্রথমত স্ত্রী, পূর্ণবয়স্ক স্ত্রী মথ বা পোকা ডিম দিবে। ডিম থেকে প্রথম ছোট বাচ্চা বেরিয়ে আসবে, সেটাকে এখানে উল্লেখ করা হয়েছে ফার্স্ট ইনস্টার লার্ভা, অর্থাৎ লার্ভার প্রথম দশা। এবং রেশম পোকার ক্ষেত্রে, রেশম পোকার লার্ভার ক্ষেত্রে এই লার্ভা অবস্থা থেকেই এরা তুত গাছের পাতা খাওয়া শুরু করবে এবং ওই পাতা খেতে খেতে এরা ছোট থেকে বড় হবে। এবং ওই পাতা যতদিন খেতে থাকবে, পাতা খেয়ে বড় হতে থাকবে, তখন সে তার 5টা দশা অতিক্রম করে পিউপায় পরিণত হবে। একটু দেখি, ডিম থেকে প্রথম যে লার্ভাটা উৎপাদিত হয়েছে সেটা খুবই ছোট, যাকে বলা হচ্ছে ফার্স্ট ইনস্টার লার্ভা। এবং তখন থেকেই পাতা খাওয়া শুরু করে সে দ্বিতীয় দশায় চলে যায়। দ্বিতীয় দশায় পাতা খেতে খেতে একটা নির্দিষ্ট সময় পরে সে তৃতীয় দশায় চলে যায়। তৃতীয় দশা থেকেও সে পাতা কিন্তু খেয়েই যাচ্ছে, পাতা খাওয়া অব্যাহত আছে, সে তৃতীয় দশা থেকে চতুর্থ দশায় চলে যায়। এবং চতুর্থ দশা থেকে সে পাতা খেতে খেতে একটা নির্দিষ্ট সময় পরে পঞ্চম দশায় চলে যায়। এবং পঞ্চম দশায় তার আকার অনেক বড় হয়ে যায়। চিত্রে তোমরা খেয়াল করছো, ক্রমান্বয়ে লার্ভা পাতা খেতে খেতে বা তার বয়স বেড়ে বেড়ে পঞ্চম দশায় এসে একটা বৃহদাকার লার্ভায় পরিণত হয়েছে। এই পঞ্চম দশা অতিক্রম করার পরে সে পিউপায় পরিণত হয়। আসলে এই পিউপার জায়গাটাতেই রেশম সুতা উৎপাদিত হয়। এই পিউপা অবস্থায় এসে, এটা লার্ভার পরবর্তী অবস্থা পিউপা। এই রেশম পোকাটার লার্ভা যখন পিউপায় পরিণত হয় তখন তার দেহের চারিদিকে একটা গুটি তৈরি করে। এই সময় সে কিছুদিন থাকে, থাকার পরে একটা সময় পূর্ণবয়স্ক মথ হিসাবে বেরিয়ে যায়। তবে রেশম চাষের ক্ষেত্রে এই পোকাটাকে বের হতে দেয়া হয় না। আমরা পরবর্তীতে আলোচনা করব কেন দেয়া হয় না। তো আশা করি আমরা বুঝতে পেরেছি রেশম পোকার জীবনচক্র। এখন রেশম চাষের ধাপ। এই যে রেশম সুতা উৎপাদন করব আমরা, রেশমি সুতা, যা থেকে বস্ত্র তৈরি হবে, সেই সুতা উৎপাদন করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ধাপ অনুসরণ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করি। রেশম চাষের ধাপ 1, তুঁত গাছ রোপণ ও পরিচর্যা। প্রথমে তুঁত গাছ রোপণের ব্যবস্থা নিতে হবে এবং সেই তুঁত গাছের পরিচর্যা করতে হবে। যেহেতু তুঁত পাতা রেশম পোকার লার্ভার খাদ্য, সেক্ষেত্রে তুঁত পাতা সংগ্রহ করতে হবে
নির্দিষ্ট পদ্ধতিতে। 3, রেশমের লার্ভা সংগ্রহ করতে হবে এবং পালন করতে হবে। 4, গুটি সংগ্রহ করতে হবে এবং প্রক্রিয়াজাতকরণ করতে হবে। অর্থাৎ গুটি সংগ্রহ করার পরে প্রক্রিয়াজাতকরণ করার পরেই আসলে সুতাটা তৈরি হয়, পরে রেশম সংরক্ষণ এবং সুতা তৈরি। আচ্ছা, তাহলে আমরা ধাপগুলো দেখলাম। এখন এক এক করে আলোচনা। তুঁত গাছ রোপণ ও পরিচর্যামূলক কাজ। প্রথমে স্থান নির্বাচন করতে হবে। বর্ষা বা বন্যায় পানি জমে থাকে না, অর্থাৎ বন্যামুক্ত উঁচু সমতল জমি নির্বাচন করতে হবে। এই সমতল জমি বাড়ির চারপাশে, রাস্তার পাশে, পুকুর পাড়ে, রেল লাইনের পাশে ও পতিত জমিতে তুঁত গাছের চারা রোপণ করা যায়। মাটি নির্বাচন। তুঁত গাছ চাষের জন্য সুনিষ্কাশিত দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ভালো। জমি প্রস্তুতি। জমিতে জো থাকা অবস্থায় কয়েকটি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা সমতল করে তৈরি করে নিতে হবে। আর জো থাকা অবস্থা আমরা আগেও জেনেছি, জমি কর্ষণ করার উপযোগী অবস্থা, অর্থাৎ মাটিতে পানি থাকবে এবং পরিমাণ মতো পানি থাকবে এবং মাটিটা নরম থাকবে, চাষ করতে সুবিধা হবে এমন অবস্থা। জমি কর্ষণ করার উপযোগী অবস্থাই হচ্ছে জমির জো অবস্থা। এবার সার প্রয়োগ। তুঁত গাছ চাষের জন্য জমিতে সার প্রয়োগ করতে হবে। আমরা এখানে একটি ছক উপস্থাপন করছি। ছক উপস্থাপনের মাধ্যমে সার প্রয়োগ এবং সার প্রয়োগের পদ্ধতি আলোচনা করছি। খেয়াল করো, ছকে 3টা পয়েন্ট এখানে উল্লেখ করা আছে। প্রথম সারের নাম, এরপর সারের পরিমাণ, বিঘা প্রতি কত কেজি, 1 বিঘায় কত কেজি সার প্রয়োগ করতে হবে, এবং সার প্রয়োগ পদ্ধতি, কখন প্রয়োগ করতে হবে। জৈব সার। জৈব সার হিসাবে আমাদের দেশে সবচাইতে বেশি গোবর সার ব্যবহার করা হয়ে থাকে। প্রতি বিঘার জন্য 40 কেজি। ইউরিয়া সার প্রতি বিঘার জন্য 50 কেজি। টিএসপি সার প্রতি বিঘার জন্য 30 কেজি। এমওপি সার প্রতি বিঘার জন্য 15 কেজি পরিমাণ প্রয়োগ করতে হবে। কখন প্রয়োগ করতে হবে, ব্যবহারের নিয়ম কি, প্রয়োগের নিয়ম কি। জমি তৈরির সময় শেষ চাষের আগে, অর্থাৎ আমি যদি 5 বার জমি চাষ দেই, তাহলে চতুর্থ চাষ শেষ হওয়ার পরে পঞ্চম চাষ দেওয়ার আগেই সবগুলো সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চারা রোপণ। সাধারণত দুইটি পদ্ধতিতে তুঁত গাছের চারা রোপণ করা যায়। 1, শাখা কর্তন। 2, মাটিতে দাবা কলম। এ বিষয় সম্পর্কে আমরা আগে জেনেছি। শাখা কর্তন। প্রথমে 6 থেকে 9 মাস বয়সের গাছের 2টি চোখ বা কুড়ি বিশিষ্ট খয়েরি রঙের চিকন শাখা নির্বাচন করতে হবে। একটু খেয়াল করে দেখো, যে তুঁত গাছের যে গাছ আমি নির্বাচন করব, সেই গাছের বয়স হবে 6 থেকে 9 মাস বয়স। তার 2টা চোখ বা কুড়ি বিশিষ্ট খয়েরি রঙের চিকন শাখা নির্বাচন করতে হবে। এমন একটা চিকন শাখা নির্বাচন করতে হবে যার রং খয়েরি এবং কমপক্ষে 2টি কুড়ি বা চোখ আছে। শাখাটি 6 থেকে 9 ইঞ্চি লম্বা করে কেটে মাটিতে খাড়াভাবে রোপণ করতে হবে, যেন একটি কুড়ি মাটির উপরে সামান্য জেগে থাকে। মানে একটা কুড়ি নষ্ট হয়ে যাক, একটা কুড়ি যদি মাটির নিচেও চলে যায়, অন্তত পক্ষে যেন একটা কুড়ি মাটির উপরে সামান্য জেগে থাকে, এমন ভাবে মাটিতে রোপণ করতে হবে, খাড়াভাবে রোপণ করতে হবে। এরপর মাটিতে দাবা কলম পদ্ধতি। আমরা শাখা কলম জানলাম, শাখা কর্তন করে কিভাবে চারা তৈরি করতে হয়। এখন মাটিতে দাবা কলম পদ্ধতি। এই পদ্ধতিতে মাটির কাছাকাছি থাকা শাখাগুলো মাটির 3 ইঞ্চি গভীরে শুইয়ে রোপণ করতে হবে। আমরা দাবা কলম জানি, আমরা পড়েছি, আগে ক্লাসে পড়েছি আমরা, এটা 7ম শ্রেণীতে 8ম শ্রেণীতে আমাদের পড়া আছে। এই পদ্ধতিতে মাটির কাছাকাছি থাকা শাখাগুলো মাটির 3 ইঞ্চি গভীরে শুইয়ে রোপণ করতে হবে। এই জন্য 3 ইঞ্চি গভীর নালা কাটতে হবে। মাটির নিচে শুইয়ে দিতে হলে এখানে যে নালাটা কাটতে হবে, যে নালার মধ্যে ওই অংশটা রোপণ করতে হবে, সেটা 3 ইঞ্চি গভীর নালা করতে হবে। 1 বছর পর চারাগুলো মূল স্থানে 6 ফুট দূরে দূরে রোপণ করতে হবে। যে চারা হবে 1 বছর বয়সী চারা
পরবর্তীতে আমি যেখানে তুঁত চাষ করব, তুঁত চাষের মূল জমিতে 6 ফুট দূরে দূরে রোপণ করতে হবে। এবার রোপণ দূরত্ব। এই রোপণ দূরত্ব শাখা কর্তন এবং মাটিতে দাবা কলম দুই পদ্ধতির ক্ষেত্রেই প্রযোজ্য। রোপণ দূরত্ব কি হবে? সারি থেকে সারির দূরত্ব, আমরা যে লাইন করে তুঁত গাছের চারা রোপণ করব, এটা একটা সারি থেকে আরেকটা সারির মধ্যবর্তী দূরত্ব হবে 1.5 ফুট। প্রতিটি সারিতে যে আমরা শাখা রোপণ করব, চারা রোপণ করব, সে প্রতিটি সারিতে একটা শাখা থেকে আরেকটা শাখার মধ্যবর্তী দূরত্ব হবে 3 ইঞ্চি। আর চারা রোপণের উৎকৃষ্ট সময় আশ্বিন থেকে কার্তিক মাস। একটু খেয়াল করবা, এগুলো কিন্তু ইনফরমেশন মানেই বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটি পদ্ধতি বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্ভাবন করেছে, যেই পদ্ধতিটি আধুনিক পদ্ধতি হিসাবে বিবেচিত এবং বর্তমানে এই পদ্ধতি অনেকেই ব্যবহার করছেন। পদ্ধতিটির নাম হচ্ছে জোরসারি উঁচু ঝোপ বা হাই বুশ পদ্ধতি। হাই মানে উঁচু, বুশ মানে ঝোপ। পদ্ধতিটি কি? এই পদ্ধতিতে 1 বছর বয়সী মাঝারি সাইজের চারা নির্বাচন করা ভালো। প্রথমে চারা নির্বাচন করতে হবে 1 বছর বয়সী মাঝারি সাইজের চারা। রোপণের পূর্বে চারাগুলোকে শোধন করে দিতে হবে। কিভাবে? রোপণের পূর্বে 1 লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম ডাইথেন M45 গুলিয়ে চারা ধুয়ে নিতে হবে। ডাইথেন M45 এক ধরনের ছত্রাকনাশক, এটা জীবাণুমুক্ত হয় চারা। সুস্থ সবল চারা পাওয়া যায়, গাছ পাওয়া যায়, সুস্থ সবল পাতা উৎপাদন হয়। বর্ষা মৌসুমের ঠিক পরপরই 6 ফুট দূরে দূরে চারা রোপণ করতে হয়। চারা রোপণের 1 সপ্তাহ পর উপরে কুঁড়ি ফুটতে আরম্ভ করলে মাটি থেকে 6 ইঞ্চি উপরে মাথা কেটে দিতে হয়। 6 ইঞ্চির বেশি রাখা যাবে না। এটা কখন? চারা রোপণের ঠিক 1 সপ্তাহ পর মাটির গোড়া থেকে 6 ইঞ্চি উপরে অর্থাৎ 22 সেন্টিমিটার উপরে মাথা কেটে দিতে হয়। এরপর 20 ফুটের শাখা বের হওয়া শেষ হলে উপর থেকে 3 থেকে 5টি শাখা রেখে নিচের শাখাগুলো কেটে ফেলতে হবে। গাছের তো শাখা প্রশাখা গজায়। এখন 20 থেকে যখন শাখা বের হওয়া শুরু হয়ে যাবে, তখন উপরে 3 থেকে 5টি শাখা রেখে নিচের দিকের শাখাগুলো কেটে ফেলতে হবে। এভাবে 1 বছর পর প্রথমবার কাটার উপর থেকে আরো 8 সেন্টিমিটার উপরে ছাঁটাই করে ঝাড়ের উচ্চতা 1 ফুট বা 30 সেন্টিমিটার করে দিতে হবে। কেন? এতে করে পাতা সংগ্রহ সুবিধা হয়। গাছ বেশি লম্বা হলে পাতা সংগ্রহে অসুবিধা হতে পারে। পরিচর্যা। তুঁত গাছে কি ধরনের পরিচর্যামূলক কাজ করতে হয়? জমি তৈরির সময় যে পরিমাণ সার দেওয়া হয়েছিল আমরা উল্লেখ করেছি, একটা ছকের মাধ্যমে দেখেছি। প্রতি বছর সেই পরিমাণ সার প্রয়োগ করতে হবে। তবে সবগুলো সার সমান 4 ভাগে ভাগ করে 4 বার যখন পাতা তোলা হবে বা 4 বার ছাঁটাই করা হবে, এই প্রতিবার পাতা তোলার পর বা ছাঁটাইয়ের পর প্রয়োগ করতে হয়। এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ভারী বর্ষণের সময় সার প্রয়োগ করা যাবে না, আর খরার সময় সেচ না দিয়ে সার প্রয়োগ করা যাবে না। আবারও বলছি, পরিচর্যামূলক কাজ আমরা আলোচনা করছি, তবে সার প্রয়োগের ক্ষেত্রে 2টি সাবধানতা, সতর্কতা অবলম্বন করতে হবে। 2 ধরনের আমি আলোচনা করলাম। শুষ্ক মৌসুমে 2 বার সেচ দিতে হবে। পরিচর্যামূলক কাজের আরেকটি অংশ, শুষ্ক মৌসুমে 2 বার সেচ দিতে হবে। নিয়মিত আগাছা দমন করতে হবে, আর গবাদি পশুর কবল থেকে গাছ রক্ষা করার ব্যবস্থা করতে হবে। তাহলে তুঁত গাছের পরিচর্যামূলক কাজ আমরা জানলাম। এবার তুঁত পাতা সংগ্রহ। সাধারণত চারা রোপণের 6 মাসের মধ্যে পাতা সংগ্রহের উপযোগী হয়। যেদিন চারা রোপণ করব সেই দিন থেকে 6 মাস পর গাছ থেকে পাতা সংগ্রহ করা যাবে। তো এটা একটা ইনফরমেশন। সাধারণত চারা রোপণের 6 মাসের মধ্যে পাতা সংগ্রহের উপযোগী হয়। বছরে 4 বার পাতা সংগ্রহ করা হয়। অগ্রহায়ণ মাসে একবার, চৈত্র মাসে একবার, জ্যৈষ্ঠ মাসে একবার, ভাদ্র মাসে একবার।
প্রতিবার পাতা সংগ্রহের 3 মাস পূর্বে গাছ ছাঁটাই করতে হবে। প্রতিবার যখন পাতা সংগ্রহ করব তার আগেই গাছ ছাঁটাই করে নিতে হবে। প্রতিটি গাছ থেকে 8 থেকে 10 কেজি পাতা পাওয়া যায়। ওজন হিসাবে প্রতিটি গাছ থেকে 8 থেকে 10 কেজি পাতা পাওয়া যায়। লার্ভার প্রথম 2 দশায় খাওয়ার জন্য কচি পাতা, যেহেতু লার্ভাগুলো খুব ছোট থাকে, এগুলো নরম কচি পাতা খায়। লার্ভার প্রথম 2 দশায় খাওয়ার জন্য কচি পাতা এবং পরবর্তী দশাগুলোর জন্য বয়স্ক পাতা সংগ্রহ করা হয়। আর পাতা সকালে ও বিকেলে সংগ্রহ করা ভালো। দুপুরবেলার প্রখর রোদে পাতা সংগ্রহ করা উচিত নয়। ভেজা পাতা কখনো পোকাকে খেতে দেওয়া উচিত নয়। আবারও বলছি, সংগৃহীত পাতা প্রখর রোদে সংরক্ষণ করা উচিত নয়, সংগ্রহ করা উচিত নয়, সংরক্ষণ করা উচিত নয়। তাহলে পাতা সংগ্রহ করতে হবে সকালে এবং বিকেলে, আর কখনো ভেজা পাতা খেতে দেওয়া যাবে না। এখন আমরা একটু দেখে নিই উঁচু ঝোপ বা হাইবুশ পদ্ধতির উপকারিতা বা সুবিধাটা কি। তোমাকে যে কোনো অনুধাবনমূলক প্রশ্ন করা হতে পারে যে হাইবুশ পদ্ধতি কেন ভালো। তো সেক্ষেত্রে বলতে হবে, 1, চারা রোপণের 1 বছরের মধ্যেই উৎপাদনশীল হয়, অর্থাৎ পাতা সংগ্রহের উপযোগী হয়ে যায়। 2, পাতার গুণগত মান ভালো হয়, পাতা সংগ্রহ সুবিধাজনক। আচ্ছা, এবার আসি লার্ভা বা পলু পালন। তুঁত গাছ চাষ হয়ে গেল। তুঁত গাছের পাতা সংগ্রহ কিভাবে করতে হবে, কিভাবে খেতে দিতে হবে, সেই নিয়ম সম্পর্কে আমরা জানলাম। এখন এই তুঁত পাতা খাওয়াতে মানে লার্ভাকে খেতে দিতে হবে এবং লার্ভা খেয়ে খেয়ে সুতা উৎপাদনের উপযোগী হবে। তো লার্ভা বা পলু পালন, আগেই বলেছি রেশম পোকার লার্ভাকে পলুও বলা হয়, অনেক ক্ষেত্রেই পলু বলে। তো ডিম ফুটে লার্ভা বা পলু বের হবার পর 20 থেকে 25 দিন এই অবস্থায় থাকে, আগেও বলেছি। এ সময় লার্ভাগুলোকে তুঁত গাছের পাতা খাওয়ানো হয়। এর মধ্যে এরা 4 বার খোলস বদলায়। প্রতিবার খোলস ছাড়ানোর পর 18 থেকে 36 ঘন্টা নিস্তেজ হয়ে পড়ে থাকে। একটু খেয়াল করো, এরা খোলস বদলায় এবং প্রতিবার যখন খোলস বদলায় এরা লার্ভা অবস্থায় মোট 4 বার খোলস বদলায়, পঞ্চম দশায় যাওয়া পর্যন্ত। প্রতিবার খোলস ছাড়ানোর পর এরা 18 থেকে 36 ঘন্টা নিস্তেজ হয়ে পড়ে থাকে, কিচ্ছু করে না, একেবারে নিস্তেজ, সেন্সলেস অবস্থা যাকে বলি। 4 বার খোলস বদলানোর আগে লার্ভার 4টি অবস্থা এবং এর গুটি বাঁধার আগে তার শেষ বা পঞ্চম অবস্থা। বিষয়টা এরকম, ওই যে চিত্রে আমরা যেভাবে দেখেছি 5টি দশা অতিক্রম করে। তাহলে 4 বার খোলস বদলালে 4টা অবস্থা, তারপর গুটি বাঁধার আগে 4র্থবার খোলস বদলানোর পর এটা পঞ্চম দশায় বা অবস্থায় চলে যায়। এবার একটি ছকের মাধ্যমে আমরা এই 5টি দশায় লার্ভা কত তাপমাত্রায় থাকে, কত আর্দ্রতায় থাকে, এরা কোন দশায় কতবার খায় এবং এরা কত সময় নিয়ে খোলস বদলায় সেটা দেখি। তো এখানে একটি ছক দেখতে পাচ্ছ, আমরা ছকটি উপস্থাপন করছি। প্রথম ছকে বলা আছে অবস্থা বা দশা, দ্বিতীয় ছকে তাপমাত্রা, তৃতীয় ছকে আর্দ্রতা। তাপমাত্রা আর্দ্রতা অর্থাৎ যেই ঘরে লার্ভাগুলোকে লালন পালন করা হচ্ছে সেই ঘরের তাপমাত্রা এবং আর্দ্রতা। তারা কোন দশায় কতবার খায় চতুর্থ ছকে বলা আছে। পঞ্চম ছকে বলা আছে এরা খোলস বদলানোর সময় কত, সময়কাল। তো প্রথম দশা, তাপমাত্রা থাকতে হবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, ঘরের আর্দ্রতা থাকতে হবে 85% থেকে 90%। প্রথম দশায় লার্ভাগুলো খাবে 4 বার এবং 24 ঘন্টায় খোলস বদলাবে। দ্বিতীয় দশায় এসে ঘরের তাপমাত্রা হবে 26 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা থাকবে 75% থেকে 80%। তৃতীয় দশায় 10 থেকে 12 বার খাবে, খোলস বদলানোর সময় 2 থেকে 3 দিন। তৃতীয় দশায় ঘরের তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস, ঘরের আর্দ্রতা হবে 75 থেকে 80%, 75% থেকে 80%। তৃতীয় দশায়
8 থেকে 10 বার খাবে, খোলস বদলানোর সময় 3 থেকে 4 দিন। চতুর্থ দশায় ঘরের তাপমাত্রা হবে 24 ডিগ্রি সেলসিয়াস, ঘরের আর্দ্রতা থাকতে হবে 70 থেকে 75%। চতুর্থ দশায় লার্ভাগুলো 12 থেকে 16 বার খাবে, খোলস বদলানোর সময় 5 থেকে 6 দিন। পঞ্চম দশা, সবশেষ দশায় এসে ঘরের তাপমাত্রা হবে 23 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা থাকতে হবে 65 থেকে 70%। পঞ্চম দশায় লার্ভাগুলো 20 থেকে 28 বার খাবে, খোলস বদলানোর সময় 6 থেকে 8 দিন। এবং এই 5টি দশা অতিক্রম করার পরে এরা পুত্তলি বা কোকুন বা পিউপায় পরিণত হবে। তো এখন দেখি গুটি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ। আসলে ওই যে বলেছি গুটি কোকুন পিউপা বা পুত্তলি অবস্থায় চলে যাবে। গুটির মধ্যে পিউপা প্রায় নিশ্চল অবস্থায় থাকে, এখন আর তার কোনো কাজ নাই, খাওয়া দাওয়া লার্ভা পর্যায়ে শেষ হয়ে গেছে। এখন গুটি তৈরি করে গুটির মধ্যে পিউপা বা পুত্তলি নিশ্চল অবস্থায় থাকবে, ঘুমাবে। এই অবস্থায় দেহ স্বচ্ছ হয়, মাথা ছোট ও সরু হয়, খাওয়া দাওয়া বন্ধ করে মাথা নাড়ে, এদের মন নরম ও সবুজ হয়। তার আমরা কি দেখতে পাচ্ছি, একটা গুটি তৈরি করে এরা ভিতরে নিশ্চল অবস্থায় বসে থাকবে, খাওয়া দাওয়া বন্ধ করে মাথা নাড়বে। অনেক সময় গুটি নাড়াচাড়া করলে ভিতরে এদের উপস্থিতি টের পাওয়া যায়। এরপর গুটি করার জন্য এগুলোকে চন্দ্রকিতে স্থানান্তর করতে হয়। চন্দ্রকি এক ধরনের একটা বিশেষ ধরনের ডালা, আমাদের চিত্রে আছে, আমি দেখাবো। ওই ডালাতে স্থানান্তর করতে হয় গুটিগুলোকে, নির্দিষ্ট ভাবে সজ্জিত করা হয়, সেখানে সাজিয়ে রাখা হয়। গুটি করার জন্য পিউপাকে চন্দ্রকিতে স্থানান্তর করতে হয়। সাধারণত একটি চন্দ্রকির দৈর্ঘ্য 6 ফুট ও প্রস্থ 4 ফুট হয়। এক একটি চন্দ্রকির যে আকার বলা হয়েছে, দৈর্ঘ্য হবে 6 ফুট, প্রস্থ হবে 4 ফুট। একটি চন্দ্রকিতে প্রায় 1000টি পিউপা দেয়া যায়। এই 6 ফুট বাই 4 ফুট আকারের একটা চন্দ্রকিতে প্রায় 1000টি পিউপা দেয়া যায়। চন্দ্রকি কীট পালনের ঘরে না রেখে হেলান দিয়ে কাত করে বারান্দায় রাখা হয়। পিউপা গ্রীষ্মকালে 3 থেকে 4 দিনে এবং শীতকালে 12 থেকে 15 দিনে এক প্রান্ত কেটে পূর্ণাঙ্গ মথ হিসাবে বের হয়ে আসে। তাহলে যে পুত্তলি অবস্থায় চলে যাওয়ার পর এগুলোকে চন্দ্রকিতে স্থানান্তর করা হয় গুটি তৈরির জন্য, সুতা তৈরির একটি পর্যায়। প্রতিটি চন্দ্রকির আকার হয় 6 থেকে 6, দৈর্ঘ্য 6 ফুট এবং প্রস্থ 4 ফুট। প্রতিটি চন্দ্রকিতে প্রায় 1000টি পিউপা বা কোকুন বা পুত্তলি রাখা যায়। এবং এই চন্দ্রকিগুলো কীট পালনের ঘরে না রেখে বারান্দায়, খোলা জায়গায়, খোলা বারান্দায় রেখে দেওয়া হয়। এভাবে রেখে দিলে শীতকালে এরা 12 থেকে 15 দিনে এবং গ্রীষ্মকালে 3 থেকে 4 দিনে ওই কোকুন বা পিউপার এক প্রান্ত কেটে পূর্ণবয়স্ক মথ, পাখা গজিয়ে পূর্ণবয়স্ক মথ বেরিয়ে আসে। মথ মানে প্রজাপতি, প্রজাপতি না, প্রজাপতি উপকারী, মথ হচ্ছে অপকারী পোকা। আমি তোমাদের ক্লাসে এর আগে আলোচনা করেছি, বুঝিয়েছি। তো পিউপা পূর্ণাঙ্গ মথে পরিণত হওয়ার পূর্বে গুটি সংগ্রহ করতে হয়। এখন পূর্ণাঙ্গ মথ, রেশম সুতা তৈরির ক্ষেত্রে পূর্ণাঙ্গ মথ বের হয়ে আসতে দেয়া হয় না, অনেক ক্ষেত্রেই দেয়া হয় না। তবে যদি খামারে ডিম উৎপাদনের প্রয়োজনে ওই মথগুলো ব্যবহৃত হয়, সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় বের করে আনা হয় এবং এগুলোকে সরিয়ে ফেলা হয়। তবে সাধারণত পিউপা পূর্ণাঙ্গ মথে পরিণত হওয়ার পূর্বে গুটি সংগ্রহ করতে হয়, অন্যথায় কি হয়, মথ বেরিয়ে এসে গুটির সুতা কেটে ফেলে, আর সুতা কেটে ফেললে তো আর সুতা তৈরি হবে না। আচ্ছা, এবার সুতা তৈরির পর্যায়ে। গুটিতে রেশম সুতার সাথে কিছু আঠালো পদার্থ বা স্যারিসিন থাকে, যা গুটিতে সুতা আটকে রাখতে সাহায্য করে। আমরা শুরুতেই বলেছিলাম বহিরাবরণে স্যারিসিন নামক এক ধরনের আঠালো পদার্থ থাকে। এখন আমরা জানতে পারলাম গুটিতে রেশম সুতার সাথে যে আঠালো পদার্থ বা স্যারিসিন থাকে, সেটা গুটির সাথে সুতাকে আটকে রাখতে সাহায্য করে। 7-8 দিনের মধ্যে গুটি থেকে সুতা ছাড়ানোর ব্যবস্থা করতে হয়।
আর গুটিকে প্রায় ফুটন্ত পানিতে, প্রায় ফুটন্ত বলছি 90 থেকে 95 ডিগ্রি সেলসিয়াস পানিতে, সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত পানিতে 3 থেকে 4 মিনিট ডুবিয়ে রাখলে পিউপা মরে যায়। গুটির ভিতরে যে পিউপা আছে সেই পিউপাটা মরে যায়। আর গরম পানিতে ভিজিয়ে রেখে গুটির আঠালো পদার্থ গলিয়ে সুতা রিলে জড়ানোর উপযোগী করা হয়। এখন এই গরম পানিতে যখন গুটিটা ভিজানো থাকবে, এক সময় গরম পানির প্রভাবে গুটির আঠালো পদার্থ ছেড়ে যাবে এবং এই গুটির সুতা রিলে জড়ানোর উপযোগী করা হয়। সুতার রিল আমরা পরিচিত, আমাদের ঘরেও যে সুতা আছে সেই সুতাও কিন্তু একটা রিলে পেঁচানো থাকে। এরপর কাঠি দিয়ে নাড়া দিলে রেশম সুতার মুখ বেরিয়ে আসে। এখন সুতাটা আলগা হয়ে গেল, গরম পানিতে আঠালো পদার্থ ছেড়ে গেল, সুতার একটা মুখ কাঠি দিয়ে নেড়ে আলগা করে নেওয়া হয়। পরে ওই প্রান্তটা, আলগা করা প্রান্ত সুতা কাটা চরকি বা রিলের সাথে আটকে দিয়ে ঘুরালে, ঘূর্ণন অব্যাহত রাখলে গুটি থেকে সুতা মুক্ত হয়ে চরকিতে বা রিলে পেঁচাতে থাকে। তাহলে দেখলাম আমরা সুতা কিভাবে তৈরি হয় কোকুন থেকে বা গুটি থেকে। খুব সহজ প্রক্রিয়া। একটি গুটি থেকে 400, সর্বনিম্ন 400 এবং সর্বোচ্চ 1500 মিটার সুতা পাওয়া যায়। তাহলে দেখো কম না, সর্বনিম্ন 400 এবং সর্বোচ্চ 1500 মিটার সুতা পাওয়া যায়। তাহলে এটাও একটা ইনফরমেশন, তথ্য। একটি গুটি থেকে সাধারণত সর্বনিম্ন 400 মিটার এবং সর্বোচ্চ 1500 মিটার সুতা পাওয়া যায়। তাহলে একটু খেয়াল করো, আবার প্রথম থেকে একটু রিভিউ করি। এই পর্যন্ত, সুতা তৈরি পর্যন্ত আমরা রেশম চাষ আলোচনা করলাম। রেশম চাষ করতে গিয়ে যে 6টা ধাপ অনুসরণ করে সুতা তৈরি করা হয় সেটা আলোচিত হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। আমাদের তুঁত গাছ অনেকেই চিনি না, দেখি নাই। তো চিত্রে এখানে দেখো তুঁতের জমি দেখানো হয়েছে, তুঁত গাছ স্পষ্টভাবে। এটা আমরা রাজশাহী অঞ্চলে যখন যাব, রাজশাহীতেই সিল্কের বা রেশমি বস্ত্র বেশি তৈরি হয়। তোমরা কেউ যদি যাও কখনো, তাহলে তোমরা ওখানে যেখানে শিল্পে বা সিল্ক কাপড় তৈরি করা হয় কারখানায়, তার আশেপাশেই জমিগুলো দেখা যায় এবং ওই এলাকার কৃষকরাও চাষ করে রেশম পোকার জন্য। তো জমিতে তুঁত গাছ দেখতে পাচ্ছি। এই তুঁত গাছের পাতা সংগ্রহ করার পরে পাতাগুলো বড় হলে অনেক সময় লার্ভার খাওয়ার সুবিধার জন্য কুচি কুচি করে দেওয়া হয়। বামের চিত্রে আমরা দেখতে পাচ্ছি কুচি করা তুঁত গাছের পাতা। ডান দিকে পাতা খাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছি, লার্ভা অবস্থায় তুঁত পাতা খাওয়ার দৃশ্য। এভাবেই একটা ঘরের মেঝেতে সুন্দর করে পাতাগুলো বিছিয়ে দেওয়া হয়, পাতার উপর লার্ভাগুলোকে ছেড়ে দেওয়া হয়। তারা পঞ্চম দশা পর্যন্ত নির্দিষ্ট সময় ধরে তারা পাতা খেতেই থাকে। এরপর যখন এরা পুত্তলি অবস্থায় চলে যায়, গুটি তৈরির পর্যায়ে চলে যায়, তখন এদেরকে চন্দ্রকিতে স্থানান্তর করা হয়। এখানে দুইটি বিশেষ ধরনের চন্দ্রকি দেয়া আছে, তোমরা একটু দেখো, দুইটি চিত্র পাশাপাশি আছে। বাম দিকে দেখো, ডান দিকে খেয়াল করো, তাহলে বুঝতে পারবো চন্দ্রকি একটি বিশেষ ধরনের ডালা। একটু খেয়াল, ঘুরায় 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 সুন্দর করে তৈরি করা আছে এবং এখানে জালের মতো করে তৈরি করা আছে। যেভাবেই করা হোক না কেন, এভাবে চন্দ্রকিতে রেশম গুটি স্থাপন করা হয়। এরপর ওই যে বলেছি, একটা সময় পর গুটি ভেদ করে পূর্ণবয়স্ক মথ বের হয়ে চলে আসার চেষ্টা করবে, তবে অধিকাংশ ক্ষেত্রেই মথকে বের হতে দেওয়া হয় না। তখন গুটিগুলো সংগ্রহ করে এইভাবে একটা গামলায় নেওয়া হয়। ডান দিকের চিত্রে খেয়াল করো, সংগৃহীত গুটিগুলো সিদ্ধ করা হচ্ছে সুতা ছাড়ানোর জন্য। এগুলোকে গরম পানিতে সেদ্ধ করা হয়, আমরা বলেছি প্রায় ফুটন্ত পানিতে সেদ্ধ করা হয়। এতে করে কি হয়, ওই যে সেরিসিন নামক আঠালো পদার্থটাও ছেড়ে যায়। সেরিসিন নামক আঠালো পদার্থ এই যে গরম পানিতে, এটা কারখানা, এটা আরেকটু আধুনিক। ওই যে সুতাগুলো থেকে আঠালো পদার্থ ছাড়িয়ে ওই যে রিলে পেঁচানো হচ্ছে। ডান দিকের চিত্রে দেখো রিলে সুতা, এই ধরনের রিলে রেশম সুতা এখানে পেঁচিয়ে উপরে ঝুলিয়ে রাখা আছে। এছাড়াও একেবারে কাপড় বয়নের আগে সুতাগুলোর রিল সুন্দর করে সাজানো, এভাবেও সুতা রিলে জড়ানো হয় এবং এই সুতা দিয়ে কি মূল্যবান রেশমি কাপড় তৈরি করা হয়।
তো এবার আলোচনায় আসি রেশমের অর্থনৈতিক গুরুত্ব। বাংলাদেশের অর্থনীতিতে রেশম কি অবদান রাখে, তো আমরা একটু দেখি। 1. রেশম পোকা হতে উৎপন্ন সুতা দ্বারা উন্নত মানের রপ্তানিযোগ্য রেশমি কাপড় তৈরি করা হয়, যা দ্বারা বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তোমরা হয়তো জানো না, বাংলাদেশ থেকে বিদেশে এই রেশমি কাপড় রপ্তানি হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। 2. সবচেয়ে সহজ ও স্বল্প পুঁজির ব্যবসা। 3. রেশম চাষের মাধ্যমে বেকারত্ব দূর হয়। বর্তমানে প্রায় 6 লক্ষ লোক এই শিল্পের সাথে জড়িত। রেশম চাষের জন্য অধিক কারিগরি জ্ঞানের প্রয়োজন নেই বলে বাড়ির মহিলা, শিশু, বেকার সবাই ঘরে বসে রেশম সুতা উৎপাদনের মাধ্যমে উপার্জন করতে পারে। 5. কুটির শিল্পের মধ্যে সবচেয়ে লাভজনক শিল্প, অর্থাৎ বিনিয়োগ কম, লাভ বেশি। রেশম সুতার উৎপাদন খরচ কম, লাভ বেশি, যেটা বলছিলাম। 6. একবার শুরু করলে বারবার ডিম সংগ্রহ করতে হয় না। অনেকেই কি করে, রেশম পোকার পূর্ণাঙ্গ মদ সংগ্রহ করে নিয়ে আবার ডিম দেওয়ার ব্যবস্থা করে, সেই ডিম থেকে আবার লার্ভা হয়, সেগুলো আবার সুতা তৈরির কাজে ব্যবহার করা হয়। 7. প্রাকৃতিক দুর্যোগ ও আর্থিক ক্ষতিজনিত ঝুঁকি কম, যেহেতু ঘরের মধ্যে লালন পালন করা হয়। বছরে বিঘা প্রতি 30,000 থেকে 32,000 টাকা আয় হয়। প্রতি বিঘা থেকে 30,000 থেকে 32,000 টাকা আয় হয়। প্রতি বিঘায় যে তুঁত চাষ করা হয়, সেই তুঁত পাতা যে লার্ভাকে সরবরাহ করা হয়, সেই লার্ভাগুলো থেকে যে সুতা তৈরি হয়, সেই সুতা এবং কাপড় থেকে আয় হয় 30,000 থেকে 32,000 টাকা প্রতি বছর। 8. পলুর মল জৈব সার হিসাবে ব্যবহৃত হয়। 9. তুঁত গাছ একবার রোপণ করেই অনেক সময় ফসল আহরণ করা যায়। 10. তুঁত গাছের অতিরিক্ত পাতা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। 11. তুঁত গাছ 20-25 বছর বাঁচে। একটা ইনফরমেশন, তুঁত গাছ 20 থেকে 25 বছর বাঁচে। মরা তুঁত গাছ জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, যে কোনো গাছই জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, মরা তুঁত গাছও জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। 12. রেশম সুতা অপারেশন কাজে ব্যবহৃত হয়। 13. রেশম পোকা হতে আহরিত তেল সাবান তৈরিতে ব্যবহৃত হয়। 14. রেশম সুতা বৈদ্যুতিক যন্ত্রপাতির অপরিবাহী আবরণ হিসাবে ব্যবহৃত হয়। 15. বর্তমানে বাংলাদেশে 35টি এনজিও রেশম উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। এবং 16. বর্তমানে বাংলাদেশে 70টি রেশম কারখানা রয়েছে, যেখানে রেশমি সুতা থেকে মূল্যবান রেশম কাপড় তৈরি হয়। আচ্ছা, আমরা দেখলাম রেশমের অর্থনৈতিক গুরুত্ব। এবার বাড়ির কাজ হিসাবে আজকের প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেশম চাষের গুরুত্ব বিশ্লেষণ করো। আশা করি তোমরা পারবে। আজ এই পর্যন্তই, ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।